এরা তো নির্বাচন করে সরে গেল, ডিপ স্টেটের কথা তারা মানে নাই বিধায়, এবং ডিপ স্টেট কি কি শর্ত দিছিল সেগুলো কিন্তু তারা বলে নাই। তাহলে যে ডিপ স্টেটের প্রস্তাবটা কি এরকম ছিল যে বিএনপিকে মাইনাস করা হোক? এটা তো ডিপ স্টেটের রোল। তাহলে তাদের কেন মানে কি পেইন লাঘব করা? আমি যে বলবো এই ডিপ স্টেট নিয়ে, সংবিধান কি ডিপ স্টেট অ্যালাউ করে রাজ্জাকি ভাই? আসি সংবিধানে পড়ে আবার আপনার এখানে সংবিধান আছে? না না, সংবিধানে এখানে যা আছে এটা সবই হলো বাংলাদেশি লোকের কাজ করা। হ্যাঁ, তাহলে এখানে ডিপ স্টেটের কথা কিছু বলা নাই। তাহলে এটা আসলো কোথায়? আসলো কোত্থেকে সেটা হলো বিষয়। এখন দেখেন, আসলে কি ডিপ স্টেট তো সবাই বোঝে, আজকাল কিন্তু আমরা সাধারণ লোকে কম বেশি বোঝে। ডিপ স্টেট আসলে কি এটা একটু বলা দরকার। ডিপ স্টেট হইল স্টেটের মধ্যে স্টেট, অর্থাৎ একটা একটা স্টেট হইল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্র চালায়, আর দায়িত্ব পান নাই এমন কিছু ব্যক্তি রোল প্লে করেন, এবং ওই যে দায়িত্ব যারা পেয়েছেন রাষ্ট্র চালানোর জন্য তাদের উপরে তারা প্রভাব ফেলতে পারেন। এই যে প্রভাব ফেলার ক্ষমতা যারা এই মানে রাষ্ট্র চালানোর দায়িত্বে নাই কিন্তু প্রভাব ফেলার ক্ষমতা আছে, এদেরকে ডিপ স্টেট বলে। এখন এই ডিপ স্টেট কিন্তু এই যে তুষার যেটা বলল পশ্চিমা শব্দ, হ্যাঁ আমরা ওই দিক থেকে এই শব্দটা আমাদের কাছে আসছে। তো এখন এই ডিপ স্টেটের ভিতরে আসিফ মাহমুদের যে কথা, তাতে মনে হয় দেশি এবং বিদেশি সদস্য ছিল তার বক্তব্যে। তার বক্তব্যে আর একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে 29 সাল পর্যন্ত তারা ইচ্ছা করলে থাকতে পারত, সাবজেক্ট টু কন্ডিশন যে ডিপ স্টেট যে প্রস্তাবগুলো দিছে সেগুলো মেনে নিলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারা থাকতে পারেনি বলতে হয় তারা রাজি হন নাই, আর নয় তাদেরকে বলছে তোমরা যদি ডিপ স্টেটে আমরা যেটা বলতে সেটা যদি না শোনো তাহলে তোমরা নির্বাচনের দিকে আগাও, এটা আমার ধারণা বলতেছি। এবং ফাইনালি নির্বাচনে গেল। তাহলে নির্বাচনের পর যারা আসলো এরা তো নির্বাচন করে সরে গেল, ডিপ স্টেটের কথা তারা মানে নাই বিধায়, এবং ডিপ স্টেট কি কি শর্ত দিছিল সেগুলো কিন্তু তারা বলে নাই, এখনো বলে নাই যে কি কি শর্ত দিছিল। বলছে ডিপ স্টেট তো বলছে থাকতে পারতেন 29 পর্যন্ত। এখন কিছু আমরা যেটা পেয়েছি তারা সেটা বলতে চাচ্ছে 29 পর্যন্ত যদি তারা থাকে তাইলে পরে বিএনপির যারা আছে, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, সেই মামলা মোকদ্দমাগুলোর মোটামুটি একটা জাজমেন্ট হয়ে যাবে। যারা মোস্ট ইম্পর্টেন্ট, যারা আজকে যারা নির্বাচিত করে যারা ক্ষমতায় আসে তাদের তো অনেকেই আসতে পারতো না যদি 29 সাল পর্যন্ত তারা থাকতে পারতো। তাহলে যে ডিপ স্টেটের প্রস্তাবটা কি এরকম ছিল যে বিএনপিকে মাইনাস করা হোক? মানে আমরা তো পরিষ্কার না বিষয়টা, না যেহেতু বলা বিস্তারিত তো জানা যায়নি। যতটুকু জানা গেছে, হ্যাঁ বিএনপির মামলা ছিল, সেই মামলাগুলোর যাতে রায় হয়ে যায়। রায় হয়ে গেলে তো আপনি দণ্ডপ্রাপ্ত হবেন, এবং 2 বছরের অধিক দণ্ডপ্রাপ্ত হইলে তো সেই লোকটা নির্বাচনে কন্টেস্ট করতে পারে না। তাহলে ডিপ স্টেটের রোলটা কি ছিল? ডিপ স্টেট কি এইটাই চাইছিল? তাহলে তারা ব্যর্থ হয়েছে। তা এখন সেইটা তারা এখন নির্বাচনের পরে এখন এই যে কথাটা বললো ডিপ স্টেট, ডিপ স্টেটটা কারা, কি এটা অদৃশ্য একটি বিষয়, সে তো বলে না, কি বলেনি, কিন্তু কেউই বলছে না। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টের জন্য, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, যেটা তুষার ভাই বলেছে আমি একমত, যে অন্তত আসিফ মাহমুদের এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত, এবং সরকার যদি সেখানে গুরুত্ব না দেয় তাইলে সেটাও কিন্তু আমরা ভিন্নভাবে ভাববো যে একটা রাষ্ট্রে ডিপ স্টেট কাজ করছে এবং তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে দিয়েছিল, যেখানে বিএনপির বিরুদ্ধে মামলাগুলো কার্যকর করে তাদেরকে দণ্ড দিয়ে তাদেরকে নির্বাচনের অযোগ্য করার একটা ইনডাইরেক্ট বাতাস সে দিছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আর যদি না দেয়, গুরুত্ব যদি না দেন তাইলে সেটা কেমন হবে, সেটা আর একটা আসপেক্ট আমি ধরবো। কারণ আপনি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর ক্ষমতায় আসতে পেরেই কি আপনি ভুলে যাবেন? তার মানে কি আমরা কি খালি ক্ষমতার পালা বদল, যে যখন ক্ষমতায় থাকবো আমি ক্ষমতায় আসার পর অতীত ভুলে যাব কিংবা কোনো অ্যাকশনে যাব না? এটা তো ঠিক না। ডিপ স্টেট যদি আজকে আসিফ মাহমুদের বেলায় থেকে থাকে, আর একটা সরকারের বেলায় যে থাকবে না তারই কি গ্যারান্টি আছে? সুতরাং আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ সাহেব বলছেন না, ভালো কথা, কিন্তু সরকারের তো দায়িত্ব আছে তার কাছ থেকে এই জিনিসগুলা উদ্ধার করার। অ্যাটলিস্ট আমি যে ডিপ স্টেট বলতে কারা ছিল, এখন সেটা যদি সরকার করতে না পারে তাহলে একটা ধোঁয়াশা ব্যাপার থাকলো, এবং আমরা এই ধোঁয়াশার মধ্যে থাকবো কেন? সবাই কথা বলে পার পেয়ে যাবে। আপনি যেমন ধরেন আমরা নির্বাচনের কি শুনছি, যে ছাত্ররা নিয়োগ দিছিল ইউনূস সাহেবকে, এবং
নির্বাচনে মানে ছাত্রদের পক্ষে ইউনূস সাহেব প্রভাব বিস্তার করতে পারেন এমন কথা ছিল। কিন্তু আমি যদি এইটা দেখি যে আজকে যদি তর্কের খাতিরে বলি, আজকে যদি এনসিপি সরকার গঠন করত ফর এক্সাম্পল, আর সেই এনসিপির ভিতরে যদি মনে করেন মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা আবার মন্ত্রী হিসেবে জায়গা নিত নির্বাচন না করে, তাহলে আমরা কি বলতাম যে ইউনূস সাহেব যেটা বলছে সেটা জাস্টিফাইড, ছাত্রদের পক্ষে কাজ করেছে। কিন্তু আমি উল্টো দিকটায় যদি আসি, আপনি খলিলুর রহমান যাকে নাকি বিএনপি চরমভাবে বলা হয়েছিল তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আজকে তো তিনি মন্ত্রী। আপনি যত কথাই বলেন এই প্রশ্ন তো আসবে রে ভাই, আসবে না যে আজকে উনি তো মন্ত্রী। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে দিছিলেন অ্যাটর্নি জেনারেল বানাইছিলেন, উনি আজকে বিচারকে আইন ও বিচার মন্ত্রী। একটা জিনিস মার্ক করার আছে এখানে, আপনি একই ফুটেজের আসামি ছিল 4, 5, 7 জন 10 জন যাই থাকুক না কেন, তার ভিতর থেকে কিন্তু মৃত্যুদণ্ড এক্সিকিউট করা হয়েছে। মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ সাহেব, তারপরে কাদের মোল্লা, তারপরে দেলোয়ার হোসেন সাইদ সব মারা গেছে। আচ্ছা, কার্যকর করা হয়েছে তো। সেম ফুটিং এর আসামি কিন্তু এটিএম আজহারুল, ওনার কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে উনি খালাস পেলেন। তাহলে আপনি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, যদি বলি সেই অ্যাটর্নি জেনারেল আজকে যারা সরকার তার পক্ষের, বললে সবাই উড়িয়ে দিবেন আমাকে যে না ওটা অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিজাইন করার পর আজকে যারা সরকার গঠন করছে তাদের নমিনেশন নিয়ে যখন এমপি হয়েছেন এবং আইসা আইন ও বিচার মন্ত্রী হইলেন, তাহলে উনি তাদের লোক নর্মাল করছে তো, তাই আমি বলবো, কারণ তাকে তো নমিনেশন দিচ্ছেন। তখন কিন্তু এটিএম আজহারুল হক সাহেব খালাস পেয়েছেন। তার খালাস পাওয়া আর দণ্ড হওয়া এটা নিয়ে আমি কোনো বিতর্ক করব না, কারণ এটা কোর্টের ভার্ডিক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো নর্মাল করে সেম ফুটিংয়ের আসামি, কিছু এক্সিকিউট হয়ে গেল আর কিছু হইল না, এই হইলেন না। এ সময় কিন্তু আজকে যারা সরকার তাদের লোকই ছিল অ্যাটর্নি জেনারেল, বলবেন ওই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকারের না, যেহেতু উনি পরবর্তীকালে নমিনেশন নিয়ে এমপি হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন নাকি, সুতরাং আপনি ধরে নিতে পারেন। তাহলে এতে আমরা একদিকে মনে করেন জামাতের বিরুদ্ধে চিৎকার করতেছেন সবাই, আবার এটিএম আজহারুল সাহেব মুক্তি পেয়ে তিনি এখন কিন্তু এমপি। সুতরাং আপনি যদি ওইভাবে ডিপ স্টেটের চিন্তা করেন, একটু বড় পরিসরে যদি আমি বলি, আপনি লক্ষ্য করে দেখেন তো মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি হয়েছে না, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে এমপি হয়েছে না, হয়েছে তো। আচ্ছা, তারপরে আর কি কাশেম সাহেব, মীর কাশেম সাহেবের ছেলে এমপি হয়েছে না, হয়েছে তো। তারপরে আপনি যদি আসেন হাম্মাম, মানে সালাউদ্দিন কাদের এমপি, আচ্ছা সে বিএনপি ঘরানার বুঝলাম, কিন্তু বাকি যারা হয়েছে তারা কিন্তু প্রত্যেকের পিতা মৃত্যুদণ্ড প্রাপ্ত, এবং যেই মৃত্যুদণ্ডগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। তো তারা কি এত পপুলার যে পাশ করে আসলো? তাহলে ওই যে রেজওয়ানা বলছিল যে মেইন স্ট্রিমে আমরা উগ্রবাদীদেরকে আসতে দেইনি, তাহলে এই যে যারা আসছে এত পপুলার, এত ভোট পাইছে, নাকি তাদেরকে আনা হয়েছে? এটা তো ডিপ স্টেটের রোল। তাহলে তাদেরকে আনার মানে কি? তাদেরকে আনার মানে কি পেইন লাঘব করা? অর্থাৎ এদের পিতাদেরকে হারানোর পর এটাকে কি আমরা করছি, ব্যালেন্স করছি যে ভুলে যাও অতীত, কষ্ট ভুলে যাও। কারা করছে এগুলো আপনার? সেটা তো সেকেন্ডারি। আপনি যদি এখন রেজওয়ান আপনি বলছেন যে উগ্রবাদী যাতে আসতে না পারে, আর উগ্রবাদী যদি আসতে না পারে বলতেছে, আবার মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করে আসলো, দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করে আসলো, যাদের কথা বললাম যে পাশ করে আসলো, এরা কি সত্যি পপুলার জনগণ ভোট দিছে? যেহেতু ওই শব্দটা আসছে, পাশাপাশি গণভোটের নিয়ে আপনাকে 2টা গেজেট হয়েছে আপনি জানেন। প্রথম গেজেট হলো 13 তারিখ, তারপর একটা গেজেট হলো 7 দিন পরে, সেখানে 10 লাখ ভোট বাতিল করা হয়েছে। তাহলে রাষ্ট্রের 10 লাখ ভোট বাতিল করে একটা ভোটের ফলাফলে 2টা যখন গেজেট হয়, তখন তো আপনার কোশ্চেন মার্ক থাকতেই পারে। সুতরাং এটা কি নির্বাচনটা কি ইঞ্জিনিয়ারিং? এই যে ডিপ স্টেট যেটা আসিফ মাহমুদ বলল, আজকে যে কোনোভাবেই হোক এটাকে ব্যালেন্স করা একটা নির্বাচন কিনা। আপনি দেখেন সবাই কিন্তু মোটামুটি সাইলেন্ট হয়ে গেছে। আমরা চাই না সাইলেন্ট হলে ভালো, পার্লামেন্টের লড়াই করলে ভালো, কিন্তু আলটিমেটলি বিষয়টা দাঁড়াইলো কি? এদিকে আবার বলা হচ্ছে যে শফিকুর রহমান সাহেবকে পাশ করানো হয়েছে, নাহিদ ইসলামকে পাশ করানো
করানো হয়েছে, তার সবাইকে এইটা পাশ করানো হলো, গণভোটে বলছে না ভোট বেশি পড়ছে, হাতে পাশ, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং। শুধুমাত্র যে 2/3 মেজরিটি বিএনপি পাইছে, এইটাই কি শুধু এই অংশটা কি পরিশুদ্ধ? অনেক প্রশ্ন আসে। সুতরাং এই ডিপ স্টেটের যে বিষয়টা, সেই ডিপ স্টেটের বিষয়ে এই রেজওয়ানা সাহেব ইনভলভ ধরতে পারেন, আপনি খলিলুর রহমান সাহেব, আপনি আসিফ মাহমুদ, যাদেরকে বলেন আলটিমেটলি তো তারাই পুরা চাবিকাঠি নাড়াইছে। সুতরাং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে, গবেষণা করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, অ্যাকশন নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম আর না। এটা রাষ্ট্রে ভাই, আমরা কি সবাই ভিকটিম হব? শুধু এরকম এই সব কিছু করে একটা সরকার চলে গেল, আরেকটা সরকার বসে গেল, কত ত্রুটি বিচ্যুতি। ডিপ স্টেট 29 সাল পর্যন্ত থাকতে পারতেন, থাকতে পারলেন না কেন? মানলেন না তাই থাকতে পারলেন না, কি মানলেন না সেটা বলেন না। এগুলো পরিষ্কার করা দরকার। জনগণকে ভাই আর ঠকায়েন না, আমাদের অনুরোধ। রাষ্ট্রকে বলবো, জনগণকে, সাধারণ জনগণ, আমরা সবাই সাধারণ, আমাদেরকে ঠকায়েন না।